তো এখানে কিন্তু আমরা কিন্তু স্যাম্পল মিন আর পপুলেশন মিনের যে কনসেপ্টটা সেটা বললাম, কিন্তু আমরা এই জিনিসটাকে, এই ডিস্ট্রিবিউশন সব সময় একই রকম নাও থাকতে পারে, যার ফলে যে এটা সব সময় এই কার্ভ মেনটেন করার মতো না থাকতে পারে। এই জন্য আমরা কি করি যে আমরা এই আমাদের যে স্যাম্পল মিনের জন্য আমরা তখন কি করি যে আমরা স্ট্যান্ডার্ডাইজড করে নিই। স্ট্যান্ডার্ডাইজড করে নিলে আমাদের কিন্তু তখন এই যে পপুলেশন মিনটা তখন হয়ে যাবে 0। আর এই এই যে 5% সিগনিফিকেন্স লেভেলে এখানকার ভ্যালুটা হবে 1.96, আর এখানকার ভ্যালুটা হবে -1.96। তাহলে কি হলো, আমরা এখন তাহলে আমাদের যে স্যাম্পলটা আছে সেটার আমরা জেড জেড ভ্যালুটা বের করব কিভাবে? আমরা আমাদের স্যাম্পল মিন থেকে আমাদের হাইপোথিসাইজড পপুলেশন মিন যেটা আছে সেইটা আমরা বিয়োগ করব। বিয়োগ করে এই যে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভাগ রোড ওভার এন এটা দিয়ে ভাগ করব। তাহলে আমাদের এই স্যাম্পলের যে জেড ভ্যালুটা পাবো সেটা যদি 1.96 এর, মানে এই যে -1.96 থেকে 1.96 এর মধ্যে যদি থাকে, এই যে এই রেঞ্জটার মধ্যে যদি থাকে, তাহলে আমরা ধরে নিব আমাদের এইচ নট বা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। যেটা কি বলতেছে, আমাদের স্যাম্পল মিন আর পপুলেশন মিন সমান। আর যদি মানে এই ভ্যালুটা যদি এদিকে চলে আসে বা এদিকে চলে আসে, তাহলে আমরা ধরে নিব এইচ ওয়ান, এইচ এইচ ওয়ানকে ট্রু ধরবো, মানে অল্টারনেটিভ হাইপোথিসিসকে ট্রু ধরবো, যেটা বলতেছে যে নাল হাইপোথিসিস আর কি বলে যে স্যাম্পল মিন আর পপুলেশন মিন সমান না, তারা সিগনিফিক্যান্টলি ডিফার করে। সো এখানে কিন্তু সমান কি সমান না, তো সমান না হলে অবশ্যই এইটা বড় হইতে পারে ছোট হইতে, মানে স্যাম্পল মিনটা পপুলেশন মিনের থেকে বড় হইতে পারে ছোট হইতে পারে। সো এইটা কিন্তু বলা হচ্ছে তাহলে টু টেইল টেস্ট, মানে এই যে দুইটা লেস, যে যে ডিস্ট্রিবিউশনে দুইটা লেজই কাউন্ট হবে। কিন্তু আমরা যদি এইটা বুঝে নেই, মানে এইটা আমরা আগে থেকে অ্যাজাম্পশন করতে পারি যে স্যাম্পল মিনটা হয় পপুলেশন মিনের সমান হবে, না হলে উম কি বলে বড় হবে, ছোট হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে কিন্তু আমাদের ভ্যালুটা কিন্তু এইখানেই আসবে। আমরা কিন্তু ধরেই নিলাম যে আমাদের এই স্যাম্পলের যে জেড ভ্যালুটা আছে সেটা এইদিকে, এইদিকে মানে বাম সাইডে আসার কোনো সম্ভাবনা নাই, সেটা ডানেই আসবে, মানে স্যাম্পল মিনটা পপুলেশন মিনের থেকে বড়ই হবে। যদি সমান না হয় তাহলে বড় হবে। তাহলে এটাকে আমরা বলবো রাইট টেইল টেস্ট। তো এই যে যেহেতু ডান সাইডের আছে টেইল টেস্ট, সেটা রাইট টেইল টেস্ট, এবং আমাদের কিন্তু তখন এইটুকু হয়ে যাবে আমাদের আসলে মানে টেস্ট, কি বলবো, টেস্ট লেভেল, মানে টেস্ট লেভেল বলা যায় এটাকে, যে এই এরিয়া জুড়ে আমাদের টেস্ট হবে, এই এরিয়াটা বাদ চলে যাবে। আবার যদি আমরা বুঝতে পারি যে আমাদের পপুলেশন মিনের থেকে স্যাম্পল মিনটা ছোটই হবে, বড় হওয়ার কোনো সম্ভাবনা নাই, মানে যদি সমান না হয় তাহলে ছোট হবে, মানে এদিকে আসার কোনো সম্ভাবনা নাই। তাহলে আমরা কি বলবো, তাহলে সেটা হয়ে যাবে লেফট টেইল টেস্ট, মানে শুধু বাম সাইডে আমাদের যে অ্যাকসেপশন আর রিজেকশন রিজিয়নটা থাকবে। সো এইটা গেল আমাদের জেড টেস্টের কাজ। তো এটাই হলো আমাদের জেস্ট বা স্ট্যান্ডার্ড নর্মাল টেস্ট, যেটাকে আমরা হাইপোথিসিস, জেড হাইপোথিসিস টেস্ট বলি। তো আমাদের ক্ষেত্রে কিন্তু এইটা খুবই স্বাভাবিক যে আমাদের পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা জানা থাকবে না। তখন আমরা কি করব, স্যাম্পল থেকে আমাদের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা ব্যবহার করব। তো কথা হলো যে স্যাম্পল থেকে যদি আমরা এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ব্যবহার করি, তাহলে আমাদের কি হচ্ছে যে এই স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমাদের পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে এক্স্যাক্টলি রিপ্রেজেন্ট করার সম্ভাবনা খুব কম, কারণ পপুলেশনে অনেক ভ্যালু আছে, মানে পপুলেশনে অনেকজন আছে, সাপোজ 1 লক্ষ মানুষ আছে, আমাদের স্যাম্পলে আছে 100 জন। তো 100 জন মানুষের মধ্যে যে ভেরিয়েশন থাকবে, 1 লক্ষ মানুষের ভেরিয়েশনকে সেটা মানে কি বলে ক্যাপচার করতে পারবে, এই সম্ভাবনা খুবই কম। আর যার কারণে আমরা কিন্তু তখন এই যে ডিস্ট্রিবিউশনটাকে ব্যবহার করি না, তখন আমরা ব্যবহার করি হলো টি ডিস্ট্রিবিউশন। তো টি ডিস্ট্রিবিউশন আসলে কি করে, টি ডিস্ট্রিবিউশন আসলে আরেক আরেক ধরনের কার্ভ নিয়ে আসে, যেটা আসলে এই এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে
লেজের দিকে কমায় দেয়, মানে, এবং এই ভ্যালুটাকে এই মানে মিনের ওখানে বেশি ডেনসিটি দেয়, মানে কার্ভটা এরকম হয়ে আসে। মানে আমাদের যদি স্যাম্পল সাইজটা খুব ছোট হয় তাহলে এটা অনেক বেশি দূরে থাকবে। স্যাম্পল সাইজটা যদি মানে মোটামুটি মনে করেন যে 15 থাকলো তাহলে এটা দূরে থাকলো, যদি 20 বানাইলাম তাহলে এটা আরেকটু কাছাকাছি আসবে আমাদের এক্স্যাক্টলি। এই যে এইটা কিন্তু আমাদের জেড কার্ভ, জেড কার্ভ এটা, এটা হলো আমাদের জেড কার্ভ। তো আমাদের তখন 20-এর জন্য এটা এদিক দিয়ে এদিকে একটু কমে আবার এদিক দিয়ে লেসটা একটু বাড়ায় দিবে। সো এভাবে করতে করতে যখন 21-এর জন্য আর একটা কাছাকাছি আসবে, যেটা যখন আমরা এন এর মানটা এক্স্যাক্টলি 30 হয়ে যায়, তখন দেখা যায় যে আমাদের যে আর কি টি ডিস্ট্রিবিউশনটা সম্পূর্ণ জেড ডিস্ট্রিবিউশনে কনভার্ট হয়ে যায়। তো তখন আসলে টি আর জেড কে আলাদা করার কোনো দরকার হয় না। কিন্তু ছোট স্যাম্পল সাইজ মানে এন এর সাইজ যদি ছোট হয়, সেক্ষেত্রে টি ডিস্ট্রিবিউশনটাই মানে বেশি কারেক্ট হবে, কারণ তখন স্যাম্পল সাইজ ছোট এবং টি ডিস্ট্রিবিউশনটা কি করবে, যেহেতু ছোট স্যাম্পল সাইজ তাই সেটা পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা খুব খুব একটা কভার করতে পারবে না, যে কারণে টি ডিস্ট্রিবিউশনটা যেহেতু এই আহ, এই এই ভেরিয়েশনটাকে, যে ভেরিয়েশনটা আমাদের পপুলেশন স্ট্যান্ডার্ড ভেরিয়েশনের সমান না, সেটাকে জেনারেলাইজড করে দিচ্ছে, তাই আমরা টি ডিস্ট্রিবিউশনটা ব্যবহার করি। আর টি ডিস্ট্রিবিউশনের ফর্মুলা তো এটা আমি টি ডিস্ট্রিবিউশনের ফর্মুলা হলো টি ইকুয়ালস টু এই এক্স এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই রুট ওভার এন। তো তখন আমাদের আমাদের কিন্তু টি ডিস্ট্রিবিউশনের জন্য কিন্তু এই যে প্রতিটা ডিগ্রি মানে ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য এই ভ্যালুটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এক্সেপশনাল রিজনের ভ্যালুটা সম্পূর্ণ আলাদা। প্রতিটা ডিগ্রিস অফ ফ্রিডমের জন্য এটা আলাদা আলাদা হবে। আর স্যাম্পল সাইজ যদি 30 হয়ে যায় তাহলে এটা 1.96 হয়ে যায়, 1.96 বা তার একেবারে কাছাকাছি হয়ে যায়, যেমন 1.971, এরকম কাছাকাছি থাকবে। সো এই দুইটা আমরা সমানই ধরতে পারি। তো বুঝলাম, তো আমি কিন্তু বলে দিলাম যে হাইপোথিসিস টেস্টিং এর স্যাম্পল সাইজ ছোট হলে টি ডিস্ট্রিবিউশনটা ধরতে হবে। তো টি ডিস্ট্রিবিউশন আছে তিন ধরনের, সেটা হলো, একটা হলো ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, একটা হলো ওয়ান স্যাম্পল টি টেস্ট, আর একটা হলো পেয়ার্ড স্যাম্পল টি টেস্ট। তো এটা গেল যে আমরা হাইপোথিসিস টেস্টিং এ আসলে কি করি সেই বিষয়টা, যে আমরা দুইটা মিনের মধ্যে কম্পেয়ার করি। তো যেহেতু দুইটা মিনের মধ্যে কম্পেয়ার করি সেহেতু এটাকে প্যারামেট্রিক ডিস্ট্রিবিউশন বলে। আমরা প্যারামেট্রিক ডিস্ট্রিবিউশন আরো আছে, যেমন আমরা কিন্তু এরকমও করতে পারি যে আমাদের যে কি যেটা থাকবে হলো, যেমন আমরা ধরতে পারি যে ভেরিয়েন্সের জন্য আমরা কিন্তু টেস্ট করতে পারি, যে ভেরিয়েন্সটা আমাদের পপুলেশন ভেরিয়েন্স যে আমরা অনুমান করলাম সেটার সমান কিনা। সেক্ষেত্রে কিন্তু আমাদের আমাদের মিনকে যেমন আমরা ধরে নিলাম যে জেড ডিস্ট্রিবিউশন ফলো করে, ভেরিয়েন্স কিন্তু সবসময় কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন ফলো করে। কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনটি কি? কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন হলো প্রত্যেকটা স্যাম্পলের যে একটা করে জেড ভ্যালু থাকবে, Z1, Z2, মানে এরকম অনেকগুলো স্যাম্পলের অনেকগুলো তো জেড ভ্যালু আসবে। তো এগুলা জেড ভ্যালুকে যদি আমরা স্কোয়ার করে যোগ করি তাহলে হলো যে যেই ডিস্ট্রিবিউশনটা পাবো সেটা হলো আমাদের কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। তো আমাদের কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের কার্ভটা হয়ে যায় অনেকটা, কার্ভটা হয়ে যায় কিন্তু এইরকম, যে আমাদের যখন ডিগ্রিস অফ ফ্রিডম ছোট তখন কার্ভটা এইরকম হবে। ডিগ্রিজ অফ ফ্রিডম বাড়তে বাড়তে কার্ভটা মানে ডিগ্রিজ অফ ফ্রিডম বাড়া মানে কিন্তু জেড বাড়া। এই জেড এর সংজ্ঞা যত মানে Z1, Z2, Z3। Z1 হলে ডিগ্রিজ অফ ফ্রিডম 1, তাহলে 1 হলে এরকম, 2 হলে এরকম, থ্রি থ্রি হলে আরেকটু
এদিকে আসবে। 4 5 হলে দেখা যাচ্ছে এটা একেবারে একটা সিমেট্রিক নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের মতোই হয়ে থাকে। তো এই জেড ডিস্ট্রিবিউশনের নাকি কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের রিজেকশন রেঞ্জটা সবসময় এক সাইডেই থাকবে। তো আমাদের এটা আসলে কোনো সিমেট্রিক টেস্ট না, যদিও এটা সিমেট্রিক ফর্মে হয়ে যাইতে পারে। এটা কোনো সিমেট্রিক টেস্ট না, কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন সিমেট্রিক ডিস্ট্রিবিউশন না। তো সেক্ষেত্রে আমরা আবার কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনেরও যেমন কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের যে আমরা টেস্ট স্ট্যাটিস্টিক্স যেটা ব্যবহার করি, যে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন মেইনলি হলো একটা নন নন প্যারামেট্রিক ডিস্ট্রিবিউশন, কিন্তু যখন আমরা এটাকে এই মানে ভেরিয়েন্স টেস্টে নিয়ে আসি তখন এটা কি বলে প্যারামেট্রিক টেস্ট হয়ে যায়, কারণ ভেরিয়েন্স যেহেতু একটা প্যারামিটার। তো এটার ক্ষেত্রে ভেরিয়েন্সের ক্ষেত্রে আমাদের তো আলাদা ধরনের একটা ডিস্ট্রিবিউশন থাকবে। তো আমাদের কাই স্কোয়ারের যেটা যে অবসার্ভড ভ্যালু মাইনাস এক্সপেক্টেড ভ্যালু, এটাকে স্কোয়ার করে আমরা এক্সপেক্টেড ভ্যালু দিয়ে ভাগ দিলে যেটা পাই সেটাই হলো আমাদের কাই স্কোয়ারের প্রতিটা জেড ভ্যালু আসে, মানে আমাদের অবসার্ভড ভ্যালুটা এক্সপেক্টেড ভ্যালু এর সমান কিনা। কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের অনেকগুলা কাজ আছে, যেমন হলো যে গুডনেস অফ ফিট, আর একটা হলো ইন্ডিপেন্ডেন্স অফ অ্যাট্রিবিউটস। তো এই দুইটা কিন্তু নন নন প্যারামেট্রিক টেস্ট, কিন্তু ভেরিয়েন্সের টেস্ট যখন আমরা করি সেটা কিন্তু প্যারামেট্রিক টেস্ট হয়। সেটা গেল ভেরিয়েন্স সবসময় কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন ফলো করে। তো আমরা দুইটা স্যাম্পলের ক্ষেত্রে যখন আমরা দেখি যে দুইটা স্যাম্পলের ক্ষেত্রে আমরা x1 বার x2 বার সমান কিনা, তখন আমরা যেটা করি যে আমরা কিন্তু টু ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট করি, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। কিন্তু এটা যদি আবার আমাদের এক্ষেত্রে যদি এরকম হয়ে যায় যে আর একটা স্যাম্পল চলে আসলো আমাদের কাছে, যে x3 বার, এই তিনটা স্যাম্পলের যদি আমরা মিনটা সিগনিফিক্যান্টলি ডিফার করে কিনা, তাহলে আমরা যদি টেস্ট করতে চাই তাহলে কিন্তু আমাদের টি ডিস্ট্রিবিউশন আর কাজ করবে না, তখন আমাদের কি আসবে, এফ এফ ডিস্ট্রিবিউশন চলে আসবে। এফ ডিস্ট্রিবিউশন বেসিক্যালি তখন কি করে, এফ এফ ডিস্ট্রিবিউশন যেটা করে হলো সেগুলার প্রত্যেকটার যে মানে এই যে প্রত্যেকটা স্যাম্পলের কি করবে তারা, স্যাম্পলের মধ্যে একটা আর কি জেনারেল স্যাম্পল মিন তারা নিয়ে আসবে। সেটা আমরা বললাম x বার। এই 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 জেনারেল স্যাম্পল মিনের সাথে প্রতিটা স্যাম্পল মিন কতটুকু ডিফার করে তারা এইটা দিয়ে একটা আহ, মানে কতটুকু ডিফার করে সেই সেই ডিস্টেন্স গুলা স্কোয়ার করে তখন ডিগ্রিস অফ ফ্রিডম দিয়ে ভাগ ভাগ করলে কি আসবে, মিন স্কোয়ার অফ দ্য স্যাম্পল। এবং মিন স্কোয়ার স্যাম্পলকে আমরা তখন এই যে আবার প্রতিটা স্যাম্পলের মধ্যে যে এরর আছে, মানে প্রতিটা স্যাম্পলের প্রতিটা ভ্যালু যে এর তাদের স্যাম্পলের মিনের সাথে যে ডিফার করে সেই ডিফারেন্সটাকে যোগ করে স্কোয়ার করে ডিগ্রিস অফ ওই এররের ডিগ্রিস অফ ফ্রিডম ভাগ করে আসবে হলো মিন স্কোয়ার এরর। এই দুইটাকে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হলো এফ এফ স্ট্যাটিস্টিক ভ্যালু, সেটাকে এফ ডিস্ট্রিবিউশনের যে ট্যাবল আছে সেই সেই ট্যাবলের সাথে কম্পেয়ার করে যদি ওই ট্যাবলেটের ভ্যালু থেকে বড় হয় তাহলে আমরা ধরে নিব যে এই তিনটা স্যাম্পলের মধ্যে আহ, আর কি সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে। যদি ছোট বা সমান হয় তাহলে আমরা ধরবো যে সিগনিফিক্যান্ট ডিফারেন্স নাই, তারা সমান। এটাকে আমরা এই স্পেশাল টেস্টটাকে আমরা কিন্তু বলি কি, আমরা এটাকে বলি হলো অ্যানোভা, অ্যানোভা বা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, যেটা হলো আমাদের এফ টেস্ট। তো এগুলো তো গেল আর কি কি বলে প্যারামেট্রিক টেস্টের বিষয়, যেটা আমরা হাইপোথিসিস টেস্টিং এর কথা বললাম যে এগুলো সব প্যারামেট্রিক টেস্ট। প্যারামেট্রিক টেস্ট অনেক পাওয়ারফুল। প্যারামেট্রিক টেস্টের মাধ্যমে আমরা পপুলেশন অফ স্যাম্পলের ডিফারেন্সটা ভালো মতো জানতে পারি। কিন্তু কখনো কখনো এই সমস্যা হয় যে আমাদের যে স্যাম্পলটা আমরা পাইলাম, স্যাম্পলটা ডিস্ট্রিবিউশন দেখা গেছে এইরকম একটা স্কিউ ডিস্ট্রিবিউশন, এটা এরকম হইতে পারে, আবার এদিকেও এরকমও থাকতে পারে যে যেটার মেইনটা কিন্তু এখানে x বার।
তো দেখা যাচ্ছে যে এই মিনটা কিন্তু স্যাম্পলের অধিকাংশ ভ্যালুকে রিপ্রেজেন্ট করতেছে না, স্কুইড ডিস্ট্রিবিউশন। তো তখন আমরা যদি স্যাম্পল মিনটাকে পপুলেশন মিনের সাথে কম্পেয়ার করি, তাহলে কিন্তু আমরা যে হাইপোথিসিস টেস্টিং এর রেজাল্ট পাবো সেটা আমাদের মানে ভ্যালিড হবে না। তাহলে আমাদের কি দরকার? তখনই আসে হলো নন প্যারামেট্রিক টেস্টের কনসেপ্টটা। তোমাদের এই যে আমরা যে যে টি টেস্ট করি, সেটার নন প্যারামেট্রিক টেস্ট হলো উইল উইলকক্সন সাইন্ড র্যাঙ্ক টেস্ট। এইটা হলো আমাদের টি টেস্টের যে আর কি বিকল্প, নন প্যারামেট্রিক টেস্ট। আবার আমরা অ্যানোভার জন্য করতে পারি হলো ম্যান ম্যান হুইটনি ইউ টেস্ট। এভাবে আসলে আমাদের নন প্যারামেট্রিক হাইপোথিসিস টেস্টিং গুলা চলে আসে। সো এগুলা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে জানানো হবে এই টেস্ট গুলো সম্পর্কে। তো এটাই ছিল আজকে আমার কনসেপ্ট। আল্লাহ হাফেজ।